সুপ্রিয় এসএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আরকে ইংলিশ কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল খান। আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 1 এডুকেশন অ্যান্ড লাইফ, এখান থেকে লেসন 1 নিয়ে দ্য প্যারটস টেল। তোমাদেরকে একটু বলে রাখি, এই ভিডিওর দুটি পার্ট কিন্তু এর পূর্বে আমি দিয়েছি। তোমরা যারা সেই ভিডিও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মূলত দ্য প্যারটস টেল গল্পের 6 এবং 7 পার্ট নিয়ে, অর্থাৎ এটি হচ্ছে শেষ পার্ট। তবে তার পূর্বে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ সংযোজন করেছি, সেগুলো একটু আমরা আগে দেখে নিই, কারণ শব্দার্থগুলো জানা থাকলে তোমাদের টেক্সট বুঝতে অনেক সহজ হবে। তো এখানে দেখো, প্রথম হচ্ছে প্রেডিক্টেবলি, পূর্বানুমান যোগ্যভাবে, রিপ্রেহেন্সিবল নিন্দনীয়, ফিবল দুর্বল, ইম্পুডেন্স বেয়াদবি। এরপরে 5 নম্বর হচ্ছে ফার্নেস ধাতু গলানোর চুলা, বিলোস হাওয়া দেওয়ার যন্ত্র, আনভিল ধাতু পেটানোর লোহার পাত, থান্ডারাস গর্জনময়, ফাস্টেন্ড মানে হচ্ছে বাধা, ট্রিমড মানে হচ্ছে সাটা। এরপরে 11 নম্বর আনগ্রেটফুল অকৃতজ্ঞ, ডিট্রাক্টরস বিরোধী সমালোচক, রিউমার হচ্ছে গুজব, ম্যাজেস্টি মহামান্য, এসক্রেস হচ্ছে কর্কশ চিৎকার। এরপরে আমরা 16 নম্বর দেখে নেই। ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী সেনা, অর্থাৎ যে সকল সেনারা ঘোড়ায় চড়ে যুদ্ধ করে তাদেরকে বলা হয় অশ্বারোহী সেনা, আর তার ইংরেজি হচ্ছে ক্যাভালরি। 17 নম্বর হচ্ছে রাস্টলিং মসমসে শব্দ, 18 হচ্ছে ম্লানকলি বিষণ্ণতা, ওয়েস্টফুল আকুল, এবং সর্বশেষ 20 নম্বর হচ্ছে সাউদার্লি দক্ষিণমুখী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো দেখে নিলাম। এখন আমরা সরাসরি চলে যাব টেক্সটে, অর্থাৎ পার্ট 6 এ। এখানে predictably the bird weakened with every passing days and lay half dead, অর্থাৎ পূর্বানুমান যোগ্যভাবে পাখিটি প্রতিদিনই প্রায় মৃত দুর্বল হয়ে যাচ্ছিল এবং এখন সে অর্ধমৃত অবস্থায় আছে। The tutors considered it a good sign, তার যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষকরা এটাকে একটা ভালো লক্ষণ হিসেবে দেখলেন। Still, out of innate bad habit, it would look out at the morning light and flutter its wings in a reprehensible manner, অর্থাৎ স্বভাব দোষে এটি এখনো সকালের স্নিগ্ধ আলোর দিকে তাকিয়ে থাকে এবং ডানা ঝাপটাতে থাকে। অর্থাৎ এইখানে কিন্তু স্বভাব দোষে বলা হচ্ছে, স্বভাব দোষ না, আসলে পাখির কিন্তু প্রাকৃতিক নিয়মই হচ্ছে সে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, তার ডানা ঝাপটাবে, এটাই কিন্তু স্বাভাবিক। তো এই গল্পে এটাই কিন্তু একটু আইরনি হিসেবে তুলে ধরা হয়েছে এবং এই কথাটা মূলত ব্যঙ্গাত্মক। এরপরে হচ্ছে In fact, on some days it would try to cut the wires of the cage with its feeble beak. মাঝে মাঝে দেখা যায় কি যে পাখি তার দুর্বল ঠোঁটের দ্বারা এই যে খাঁচার যে কাঠি আছে সেগুলো কাটার চেষ্টা করছে। অর্থাৎ পাখি তো খাঁচায় থাকতে চায় না, তার স্বভাবই হচ্ছে সে মুক্ত আকাশে উড়ে বেড়াবে, তাই সে দুর্বল অবস্থায়। অর্থাৎ পাখিটিকে তোমরা যারা আগের দুটি ভিডিও দেখেছো তারা সম্পূর্ণ গল্পটা জানো যে পাখিটিকে শিক্ষা দেওয়ার নামে কি নির্যাতন করা হয়েছিল। সেই নির্যাতনে ধীরে ধীরে পাখিটি কিন্তু এখন খুবই দুর্বল এবং অর্ধমৃত্যু অবস্থায় আছে। তারপরও সে চেষ্টা করতেছে তার সেই দুর্বল ঠোঁট দিয়ে পাখির খাঁচার যে কাঠি রয়েছে সেগুলো কেটে বেরিয়ে যাওয়ার। তো সেটাই এখানে বলা হয়েছে। In fact, on some days it would try to cut the wires of the cage with its feeble beak. এরপর দেখো, হোয়াট ইম্প্রুডেন্স, কি বেয়াদবি, দ্য ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড, পুলিশের যে ইন্সপেক্টর রয়েছে, অর্থাৎ রবীন্দ্রনাথের গল্প তোতা কাহিনী অবলম্বনে কিন্তু এই গল্পটি নেওয়া। সেই তোতা কাহিনীতে কিন্তু এখানে ইন্সপেক্টর অফ পুলিশকে বলা হয়েছে কোতাল। সেই কোতাল যদি আমরা বলি, বা এখানে আমরা এভাবেই বলি ইন্সপেক্টর অফ পুলিশ কমেন্টেড হোয়াট ইম্প্রুডেন্স, তিনি বললেন যে কি বেয়াদবি। এরপরে দেন দ্য ব্ল্যাকস্মিথ অ্যারাইভড উইথ হিজ ফার্নেস, বিলোস অ্যান্ড হ্যামার অ্যান্ড আনভিল, তারপরে কামারকে ডাকা হলো এবং কামার আসলো তার সেই সকল যন্ত্রপাতি নিয়ে, অর্থাৎ এই যে ফার্নেস, যে চুলা, অর্থাৎ যেটার মধ্যে দিয়ে লোহা টোহা গলানো হয় সেগুলো, তারপর বিলোস, হ্যামার অ্যান্ড আনভিল। বিলোস হচ্ছে হাওয়া দেওয়ার যন্ত্র, অর্থাৎ যেটা দিয়ে হাওয়া দেওয়া হয়। তোমরা যদি কেউ কামারশালায় যেয়ে থাকো সেখানে দেখবে কিন্তু কালো একটা যন্ত্র আছে, এক মাথায় রশি বেঁধে তারপরে টানা হয়
এবং এইটা দ্বারা বাতাস হয় এবং তারপরে কিন্তু আগুন জ্বলে, সেটাকে ইংরেজিতে বলা হয় বিলোস। এরপরে হ্যামার, আমরা সবাই জানি এটা হচ্ছে হাতুড়ি, এবং আনভিল হচ্ছে যার উপরে রেখে লোহাকে পেটানো হয়। হোয়াট থান্ডারাস হ্যামারিং বিগান দেন, তখন সেখানে কি একটা ভয়ঙ্কর কাণ্ডই না ঘটলো। এরপরে a chain was fastened on the bird's foot and its wings were trimmed, পাখির পায়ে তখন শিকল বাঁধা হলো এবং তার ডানাগুলোকে ছেঁটে দেওয়া হলো। এরপরে the king's brother-in-law looked greatly annoyed as they shook their heads and said, রাজার শ্যালকেরা, এখানে ব্রাদার্স ইন ল মানে হচ্ছে শ্যালক অর্থাৎ স্ত্রীর ভাইয়েরা বা শ্যালকেরা কি করলো, পাখিটার দিকে খুব বিরক্তিভাবে তাকালো এবং মাথা নাড়িয়ে বলতে লাগলো কি, ইট ইজ নট জাস্ট দ্যাট দ্য বার্ড ইজ ইন দিস কিংডম আর স্টুপিড, এই রাজ্যের পাখিরা শুধু নির্বোধ বা বোকাই নয়, দে আর অলসো আনগ্রেটফুল, তারা অকৃতজ্ঞও বটে। এই কথা বলতে লাগলো রাজার শ্যালকেরা। দেন দ্য টিচার আর্মড উইথ কুইল in one hand and lance in the other gave a memorable demonstration of teaching, তারপর শিক্ষকেরা যা করলেন তারা হচ্ছে এক হাতে কলম এক হাতে সরকি লইয়া এমনই কাণ্ড করিল যাকে বলে একেবারে শিক্ষা। অর্থাৎ তারা সেখানে কিন্তু শিক্ষার একদম সর্বোচ্চ পর্যায়ে আমরা যেটা বলতে পারি যে সকল ধরনের চেষ্টা কিন্তু তারা করতে লাগলো, অর্থাৎ পাখিকে জোর করে শেখানোর যে একটা অপচেষ্টা, সেটাকেই এভাবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেছেন। এরপরে the blacksmith's trade flourished to such an extent that gold ornaments became his wife's body and the police inspector Alternates earned him a medal, অর্থাৎ যদি সহজভাবে আমি বুঝিয়ে দেই তাহলে হচ্ছে ব্ল্যাক স্মিথের যে প্রসেসটা, সে যে আন্তরিকতার সাথে কাজ করেছে, এর পুরস্কার স্বরূপ তার স্ত্রীকে একদম সোনায় মুড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ব্ল্যাক স্মিথের কাজে খুশি হয়ে রাজা তার স্ত্রীকে অনেক সোনাদানা উপহার দিলেন, এটা হচ্ছে আসল কথা। এবং পাখিটার দিকে কড়া নজর রাখার জন্য যে ইন্সপেক্টর জেনারেল রয়েছে বা কোতাল রয়েছে, তাকে কিন্তু একটি স্বর্ণের মেডেল উপহার দিয়েছেন রাজা। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাদের সেকশন 6 শেষ হয়ে গেছে। এখন আমরা লাস্ট যে পার্টটা রয়েছে অর্থাৎ 7, এটাকে দেখে নেই। এরপরে তোমাদের জন্য এখান থেকে কিছু SW থাকবে, কিছু প্র্যাকটিসের জন্য কিছু প্রশ্ন দেয়া থাকবে। তোমরা যদি সেগুলো নিয়মিত প্র্যাকটিস করো তাহলে অনেক উপকৃত হবে আশা করছি। এরপরে দেখো দ্য বার্ড ডায়েড, পাখিটি মারা যায়, অবশেষে পাখিটি মারা গেল। হোয়েন ইট ডায়েড ওয়াজ নট নোন, এটা কখন মারা গেছে তা কেউ জানে না। থ্যাঙ্কস টু দ্য গড ফরসেকেন ডিকটেটরস দ্য রিউমার ওয়েন্ট রাউন্ড, এখন যারা নিন্দুক রয়েছে ডিকটেটরস, সেই নিন্দুকরা চারিদিকে একটা গুজব ছড়িয়ে দিল, সেটা হচ্ছে কি পাখিটি মারা গেছে। দ্য বার্ড ইজ ডেড। দ্য কিং কল্ড হিজ নেফিউ অ্যান্ড সেড, রাজা তার ভাগিনাদের ডাকলেন এবং বললেন, হোয়াট ইজ দিস আই হিয়ার, এটা কি, আমি কি শুনছি। ইয়োর ম্যাজেস্টি, দ্য নেফিউ রিপ্লাইড, তখন রাজার ভাগিনারা উত্তর দিল, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন হ্যাজ বিন কমপ্লিটেড, পাখিটির শিক্ষা সম্পন্ন হয়েছে। এরপরে দ্য কিং আস্কড, ডাজ ইট হোপ, এটা কি এখনো লাফালাফি করে। গড ফরবিড, সেইড দ্য নেফিউ, তখন রাজার ভাগিনারা বলল যে গড ফরবিড বলতে এটা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই তোতা কাহিনীর ভাষায় আমি বলতে যাই তাহলে এটা দ্বারা বোঝানো হয়েছে আরে রাম, অর্থাৎ এটা দ্বারা প্রকাশ পায় কিন্তু অ্যাকচুয়ালি নো। রাজা এখানে বলেছে ডাজ ইট হোপ, এটা কি এখনো লাফালাফি করে। গড ফরবিড মানে হচ্ছে না। সেইড দ্য নেফিউ, ডাজ ইট স্টিল ফ্লাই, এটা কি এখনো ওড়ে। নো। এরপরে রাজা আবার প্রশ্ন করলেন, ডাজ ইট স্টিল সিং, এটা কি এখনো গান গায়। নো। ডাজ ইট স্ক্রেচ ইফ ইট ইজ নট ফেড, যদি এটাকে খাবার দেওয়া না হয় তখন কি সে চিৎকার করে। এরপরে রাজার ভাগিনা অ্যান্সার দিল, নো। ব্রিং ইট টু মি সো দ্যাট আই ক্যান সি ইট, সেইড দ্য কিং, তখন রাজা বলল যে আমার কাছে পাখিটাকে নিয়ে আসো যাতে করে আমি নিজে দেখতে পারি। এরপরে দ্য বার্ড কেম, অ্যালং উইথ ইট কেম দ্য ইন্সপেক্টর, আ গার্ড, আ ক্যাভালরি অফিসার, তখন পাখিটিকে আনা হলো এবং এর সাথে যে ইন্সপেক্টর রয়েছে, তারপর গার্ড রয়েছে, এরা সবাই আসলো। ক্যাভালরি অফিসার অর্থাৎ একজন অশ্বারোহী সেনা অফিসার, এরা সবাই আসলো পাখিটির সাথে। দ্য কিং প্রেজড দ্য বার্ড, তখন রাজা পাখিটির গায়ে
চাপ দিলেন, ইট মেড নো সাউন্ড, এটি কোনো শব্দ করলো না, নট ইভেন আ কুইক, এটা কোনো ধরনের সারা শব্দ তখন করলো না, অনলি ইট ইজ স্টোমাক লেট আউট দ্য রাস্টলিং নয়েজ অফ ড্রাই পিসেস অফ পেপার, শুধুমাত্র পাখির পাকস্থলী থেকে কাগজের যে খসখস শব্দ, সেই খসখস শব্দটাই পাওয়া যাচ্ছিল। অর্থাৎ রাজা যখন পাখির পেটে চাপ দিলেন তখন পাখিটি কোনো ধরনের হা হু বা সারা শব্দ করলো না, শুধুমাত্র পাখির ভিতরে এতদিন শিক্ষকেরা যে পেপার বা কাগজপত্র ঢুকিয়েছেন শুধুমাত্র সেই শব্দটাই পাওয়া যাচ্ছিল। আউটসাইড দ্য গ্রিন শুটস অফ আর্লি স্প্রিং সাইড ইন দ্য সাউদার্লি ব্রিজ ফিলিং দ্য স্কাই above the budding forest trees with wistful melancholy, বাহিরে নববসন্তের দক্ষিণ হাওয়ায় কিশলয়গুলি দীর্ঘ নিঃশ্বাসে মুকুলিত বনের আকাশ আকুল করিয়া দিল। অর্থাৎ শেষটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বুঝিয়েছেন এভাবে যে প্রকৃতি আজ শোকে বিহ্বল, অর্থাৎ চারিদিকে কিন্তু নিস্তব্ধতা, আকাশে বাতাসে কিন্তু তেমন কোনো আনন্দের চিহ্ন মাত্র পাওয়া যাচ্ছে না, কারণ কি পাখিটি কিন্তু অবশেষে মারা গিয়েছে। তো আমি প্রথম ভিডিওতে এই গল্পের মোরাল কি আসলে সেটা বলেছিলাম, তোমরা যারা প্রথম ভিডিওটি দেখোনি তারা কিন্তু এই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো এভাবেই এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় এবং এখান থেকে তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু এমসিকিউ দিয়েছি এবং কিছু শর্ট কোশ্চেন আমি দিয়েছি। তো এমসিকিউ গুলো একটু দেখে নেই। হোয়াট ডিড দ্য বার্ড ট্রাই টু ডু উইথ ইটস ফিবল বিক, পাখি তার দুর্বল ঠোঁটের দ্বারা কি করতে চেয়েছিল, আমি অ্যান্সারটা ওইখানে দিয়ে দিয়েছি, দেখো। কাট দ্য ওয়ার্ডস অফ দ্য কেজ, ইট ফুড, কাট দ্য ওয়ার্ডস অফ দ্য কেজ, সিং এ সং, ব্রেক ইট ইজ সেইন, চারটা অপশন রয়েছে। এখান থেকে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি। এরপরে আমরা একটু 2 নাম্বার প্রশ্নটা দেখে নেই। হোয়াট ডিড দ্য ব্ল্যাক স্মিথ ইউজ ফর হিজ ওয়ার্ক, কামার বা ব্ল্যাক স্মিথ তার কাজের জন্য কি ব্যবহার করে, এখানে চারটা অপশন রয়েছে, অ্যান্সার হচ্ছে বি, হ্যামার অ্যান্ড আনভিল। এরপরে 3 নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই। হোয়াট ওয়াজ দ্য কিংস রিয়াকশন হোয়েন হি হার্ড অ্যাবাউট দ্য বার্ডস ডেথ, যখন সে পাখির মৃত্যুর কথা শুনলো তখন রাজার প্রতিক্রিয়া কি ছিল, এখানে চারটা অপশন রয়েছে। হি প্রেজড দ্য বার্ড, হি কল্ড হিজ নেপিউ ফর ক্লারিফিকেশন, হি অর্ডার্ড আ নিউ বার্ড, হি ইগনোরড দ্য ম্যাচার, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, হি কল্ড হিজ নেপিউ ফর ক্লারিফিকেশন। ক্লারিফিকেশন মানে হচ্ছে কোনো কিছু পরিষ্কার করা, খোলসা করা। এরপর আমরা 4 নাম্বার প্রশ্নটা একটু দেখে নেই। হোয়াট সাউন্ড ডিড দ্য বার্ডস স্টোমাক মেক হোয়েন দ্য কিং প্রেজড ইট, রাজা যখন পাখির পেটে চাপ দিলেন তখন এর পাকস্থলী থেকে কি ধরনের শব্দ আসছিল, আ কোয়াক, আ চার্প, রাস্টলিং নয়েজ অফ ড্রাই পেপার, আ লাউড ক্রাই, আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার, রাস্টলিং নয়েজ অফ ড্রাই পেপার। এরপরে 5 নাম্বার এমসিকিউ কোশ্চেনটা দেখে নেই। হোয়াট ডিড দ্য স্কাই অ্যাবভ দ্য বার্ডিং ফরেস্ট ট্রিজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, এখানেও কিন্তু চারটা অপশন রয়েছে, আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ওয়েস্টফুল মেলানকলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল এমসিকিউ। এখন আমরা এখান থেকে 5টা শর্ট কোশ্চেন দেখে নেই। আর এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে দিয়েছি এসডব্লিউ হিসাবে, তোমরা এগুলোকে এই প্যাসেজের মধ্যে থেকে অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে ছবি তুলে এটা কমেন্ট বক্সে দিবে। এরপরে যদি তোমাদের সমস্যা হয়, অ্যান্সার করতে না পারো, তখন আমি কমেন্টে তোমাদেরকে কারেকশন দিয়ে দেব। তো দেখো প্রশ্নগুলো একটু দেখে নেই। প্রথমে 1 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য টিউটর্স consider a good sign about the bird? Why did the king's brothers-in-law call the birds of the kingdom ungrateful? How did the blacksmith's trade flourish? And what benefit did his wife get? What did the king want to know about the bird after hearing the rumor of its death? Describe the sound that came from the bird when the king praised it. অর্থাৎ একটু সহজ প্রশ্ন আছে, তোমরা একটু চেষ্টা করলেই পারবে। এগুলো চেষ্টা করার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ইংরেজির দক্ষতাকে বৃদ্ধি করতে পারবে। তাই অলসভাবে বসে না থেকে ভিডিও শেষে এই প্রশ্নগুলোকে সলভ করে কমেন্টে ছবি তুলে দিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভবিষ্যতে আরো নতুন ভিডিও নিয়ে দেখা হবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের সকলকে আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।